পুলিশের ভয় থাকবে না, বাড়ির বাইরে সিসিটিভি লাগিয়ে বসে থাকতে হবে না, রাত জাগতে হবে না, সঠিকভাবে সঠিক খবর করতে পারবো, প্রশ্ন করতে পারবো রাজা তোর কাপড় কোথায়। এটা হচ্ছে রাষ্ট্র শক্তি কতটা নগ্ন হলে, কতটা তারা দুর্বল চিত্তের হলে তারা তোমার স্বামীকে পর্যন্ত নোটিশ দিল। তার আইনজীবী বলেছিলেন যে ও বিরোধী দলের মুখপাত্র হিসেবে কাজ করে, তাই ওকে নোটিশ দিয়েছি। আবার আমাকে তো শুধু ওইভাবে ছাড়া হয়নি, নোটিশ দিয়ে নয়, আমাকে তো হাইকোর্টে ফেলে মারাও হয়েছিল, আমাকে, আমার ক্যামেরা পার্সনকে। শারীরিকভাবে আঘাত, এর পেছনে কারা ছিল? তৃণমূলেরই একটা অংশ ছিল, আমাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পায়ের তলায় শাসকের মাটি সরে যাচ্ছে, রোজিনা মুখ খুললে একদম, যেটা তার কোর ভোট ব্যাংক, সেইখানে আমি আঘাত দিচ্ছি। আমার শুধু মনে হয়েছে এগুলো গরিবের রক্ত চোষা টাকা। তখন ভাবলাম এই শাসক তো তাহলে এই চোরগুলোকে সমর্থন করছে, তাহলে এই শাসককেই সরানো উচিত, কারণ বাংলাটাকে পুরো চুষে শেষ করে দিচ্ছে। আমার সমাজের তরফ থেকে আমাকে আক্রমণ করা হয়েছে। আমরা যাদেরকে ধর্মগুরু বলে মানি, যে মৌলভী বলি আমরা, সেখান থেকে তিনি বলেছেন চুল খোলা, লিপস্টিক দেয়া, যদি আমি কোনোদিন লিপস্টিক দিই না, এই দেহ ব্যবসায়ী ছাড়া আর কিছু হতেই পারে না। উনি ধর্ম এই ভাষায় বলেছে? হ্যাঁ, দেহ ব্যবসায়ী। আমি ওনার বিরুদ্ধে তো হাইকোর্টে মামলাও করেছি, সেইখানে উনি প্রকাশ্যে ভিডিও করে আমাকে দেহ ব্যবসায়ী আখ্যা দিয়েছে। তখন কি আমাকে সহ্য করতে হয়নি? থ্রেট তো ক্রমশ পেয়েছি। তোমাদের নাকি অনেক টাকা দিয়ে তৈরি করা হয়েছিল, এই অ্যাক্রিডিটেশন কার্ড তোমার ছিল না, তোমার কোনো আইনি রক্ষা কবচ ছিল না। মুখ্যমন্ত্রী কি তাকে ছোঁয়াই যায় না, একটা বিশাল ব্যাপার। কিন্তু না, শুভেন্দু অধিকারী মাটির মানুষ, তাকে ছোঁয়া সম্ভব হয়। আমি শুভেন্দু অধিকারীকে প্রশ্নও করেছিলাম যে আপনি কি লোডশেডিং করে নন্দীগ্রামে জিতেছেন, এই প্রশ্ন রোজিনাই করেছিল। আমি প্রশ্ন করেছি, আমি প্রশ্ন তুলেছি, এই মিড ডে মিলে যদি খাওয়া হয় তাহলে বিধানসভায়ও খাওয়া হবে, ইস্কনের দায়িত্ব দেওয়া হোক বিধানসভার ক্যান্টিনের। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশেষ কমিউনিটিকে সুবিধা দিতে এই বিল পাশ করেনি, কারণ তাদের সব থেকে বড় বাধা হয়ে যেত এই 4-5টা বিয়ের ব্যাপারটাই বন্ধ হয়ে যাচ্ছে। একটা সমাজের সে বিলং করে বলে সে 4টে বিয়ের অধিকার পেয়ে যাবে? কেন পেয়ে যাবে? তোমায় আমি তালাক 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 বলে দিলাম, তুমি তালাক হয়ে গেলে তোমাকে আবার যদি আমি বিয়ে করতে চাই বা আমার সঙ্গে রাখতে চাই, তোমাকে একটা পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে তারপর আমার কাছে আসতে হবে। বোঝাতে হবে এই ইউসিসি খাই না মাথায় দেয়। এই শরীর থাকলে রোগ হবে, ধর্ষণটা হতেই পারে। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। নির্বাচনের পর কিছু কিছু মানুষ, অনেকে বলছেন টপ অফ দ্য ওয়ার্ল্ডে রয়েছেন, কিছু কিছু মানুষ এখনো গায়ে চিমটি কেটে দেখছে সত্যি সত্যি সরকারের পরিবর্তন হয়েছে, তো সত্যি কি পরিত্রাণ পেয়েছি। অনেকে বলছেন যারা সেই সময় যুদ্ধ করেছিল, একেবারে অসম যুদ্ধ, তাদের মধ্যে অনেকে হাফ ছেড়ে বেঁচেছে। আজকে আমরা টপ অফ দ্য ওয়ার্ল্ডে নেই, কিন্তু সল্টলেকের সিটি সেন্টারের ঠিক সামনে ভায়ুতে আছি, বলা যেতে পারে টপ অফ দ্য সল্টলেক। কারণ আমার মুখোমুখি এই মুহূর্তে যে রয়েছেন আপনাদের সবার পরিচিত ছোট পর্দা এবং বিশেষ করে এই মুহূর্তে ডিজিটাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ, অনেকের অত্যন্ত পছন্দের মুখ, রোজিনা রহমান। রোজিনা, টাপ টক উইথ ঋতব্রততে তোমাকে স্বাগত। আমি সাধারণত তুমি বলি না, কিন্তু তোমাকে তুমি যেহেতু বলি তাই আমি তুমিই বলছি। প্রথমে আমি বলবো যে সত্যি নির্বাচনের পর, রেজাল্ট দেখার পর, 4 মেতে রেজাল্ট দেখার পর হাফ ছেড়ে বেঁচেছো? সত্যিই বেঁচেছি ঋতদা, না হলে আজকে হয়তো এখানে বসে কথা বলতে পারতাম না। তোমাকে হয়তো বোন হারানোর দুঃখ পেতে হতো, যেহেতু তুমি আমাকে বোন বলো। একদম সত্যি আমাদের ক্ষেত্রে খুব খারাপ হতো। আমরা তো সব কিছু ছেড়ে দিয়ে একদম কোন ঠাসা হয়ে যেতে বসেছিলাম ধীরে ধীরে। আমরা ভেবেছিলাম হয় এভার নয় নেভার। আর এই পরিবর্তনটা আমরা খুবই চেয়েছিলাম, পরিবর্তনটা চাইতে গিয়ে আমরা একদম সব কিছু ভুলে গিয়ে আমরা শুধু পরিবর্তনের পক্ষেই কার্যত লড়াই করেছি, যে যাতে পরিবর্তনটা হোক। বাংলাকে বাঁচানোর লড়াই ছিল, সত্যি বাংলাটা বাঁচুক। পরের দিন সকালটা অদ্ভুত লাগছিল, আমরা বুঝতে পারছিলাম না যেদিন নির্বাচনের ফল হয়েছে যে এবার আমরা বেঁচে গেলাম, অ্যাটলিস্ট ভালো খবর করতে পারবো, আর পুলিশের ভয় থাকবে না, বাড়ির বাইরে সিসিটিভি লাগিয়ে বসে থাকতে হবে না, রাত জাগতে হবে না, এই না পুলিশ আসে বাড়িতে, এই না নোটিশ আসে, এই হাইকোর্টে কাটাতে হবে না। এইগুলো থেকে আমরা অনেকটা মুক্তি পেয়েছি, যে সঠিকভাবে সঠিক খবর করতে পারবো, প্রশ্ন করতে পারবো রাজা তোর কাপড় কোথায়, আর কেউ কিছু বলবে না।
আর আমাদের কোনো মিমিক্রি হবে না, আমরা কেমন করে কথা বলি, আমরা কোথা থেকে এসেছি, আমাদেরকে খোঁজার আর আমাদের সেই মানে পেছনের লড়াইয়ের যে দিকগুলো সেইগুলো যাতে মানে আমরা অনেকটা আশার আলো দেখেছি সেইগুলো ভুলে যেতে বসছি, আস্তে আস্তে ভোলার চেষ্টা করছি। রোজিনা, তোমাকে একটা কথা আমার বলতেই হবে। দেখো, যখন ইতিহাস, সাম্প্রতিককালে বাংলার ইতিহাস, রাজনৈতিক ইতিহাস রচিত হবে, তখন যেখানেই পৃথিবীর যে কোনো জায়গায় গবেষণা করুন না কেন, এইবারের পরিবর্তন বা পরিত্রাণের ক্ষেত্রে অনেকে পরিত্রাণ বলছেন, পরিবর্তন বলছেন না, বলছেন পরিত্রাণ পেয়েছি তৃণমূল কংগ্রেস থেকে। তার যে অন্ধকার, ১.৫ দশকের অন্ধকার, সে অন্ধকার থেকে যে পরিত্রাণ, তার অন্যতম কারণ হচ্ছে ডিজিটাল মাধ্যমে যারা সাংবাদিকতা করেছে। এটা আমাকে মানতেই হবে যে যারা মেন স্ট্রিম টেলিভিশন এবং যারা খবরের কাগজে সাংবাদিকতা করেছেন, তাদের অনেক বাধ্যবাধকতা রয়েছে। মানে শুধু স্বভাব দোষে যে প্রত্যেকে তৎকালীন সরকারের তাবেদারি করেছে বা চুপ করেছিল তা নয়। যারা চাকরি করেন, যারা কোনো টেলিভিশনে বা কোনো খবরের কাগজে চাকরি করেন, তাদের অনেক ক্ষেত্রে অনেক বাধা আছে। আবার কেউ কেউ এরকমও রয়েছে তাবেদারিটা করেছে নিজের কারণে, অর্থাৎ তার ব্যক্তিগত স্বার্থে, এরকমও সাংবাদিক আছে। কিন্তু তা সত্ত্বেও এটা তো বলতে কোনো লজ্জা নেই, কুণ্ঠা নেই যে আমরা যারা সাংবাদিকতা করেছি টেলিভিশনে বা খবরের কাগজে, তাদের থেকে অনেক অনেক যোজন দূরে লড়াইতে এগিয়েছিল ডিজিটালে যারা সাংবাদিকতা করেছে। তাদের মধ্যে অনেকের নাম আছে, তার মধ্যে অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক তুমি। যদিও এটা আমাকে বলতেই হবে, রোজিনাদের এই লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু মেন স্ট্রিম, এমনকি নামী টেলিভিশন চ্যানেলের বেশ কিছু সম্পাদক, বেশ কিছু অ্যাঙ্কার, তাদেরও ভূমিকা আছে। তার কারণ যখনই আঘাত নেমে এসছে তারাও প্রতিবাদ করেছে, সেটা ভুলে গেলে চলবে না। কিন্তু আমি তোমাকে বলবো যে কতটা ভয়ঙ্কর ছিল এই পথটা, বিশেষ করে শেষ কয়েক বছর। দেখো ঋতুদা, তুমিও জানো অনেক কেস আসছিল আমাদেরকে, থানা থেকে অনবরত ডেকে পাঠানো হচ্ছিল, মানে অনেকটা টাফ লড়াই ছিল। আমরা তো প্রকাশ্যে মাঠেই নেমে গিয়েছিলাম, আমরা বলেই দিয়েছিলাম আমরা পরিবর্তন চাই, পরিবর্তন অবশ্যই এবারে আনতেই হবে, মানে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, উৎখাত করতে হবে। যে আজকে যারা আমি দেখতে পাচ্ছি যারা পরিবর্তন হয়ে গেছে, তারপর যেভাবে তারা হেডলাইন করছে, যেভাবে শাসক দলকে যারা বিগত শাসক দল ছিল তাদেরকে চেপে ধরার চেষ্টা করছে, তখন কিন্তু তাদের ভূমিকা আমরা দেখতে পাইনি। শুধুমাত্র আমরাই ছিলাম যে কে মাথাকে ধরতে হবে। মানে এই যে প্রকাশ্যে যে হেডলাইনগুলো এখন তারা করছে, মেন স্ট্রিম করছে, দেখতে পাচ্ছি আমরা, তখন আমরা করতাম যে তাতে আমাদের ভয় লাগতো না, যে আমার মনে হতো আমরা নাও থাকতে পারি। আমি তো কখনো কখনো প্রাণ আশঙ্কায় ভুগেছি, বা আমি যখন মানে গাড়ি করে যেতাম দেখতাম আমাকে কেউ নোটিশ করছে কিনা, বা এগুলো আমাদের মধ্যে ছিলই। তো আমরা প্রাণের ভয় না করে যে কাজটা করেছি, ঋতুদা, অনেক লড়াইয়ের মধ্যেও আমি তো দেখেছি, তুমি উজ্জ্বল জ্যোতিষ্ক বলছো, মানে আমার ক্ষেত্রেই দেখা গেছে, তুমিও বলতে পারবে দাদা, যে সংবাদ মাধ্যমে কারোর পরিবারকেও নোটিশ করে ডাকা হয় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে সাধারণত সাংবাদিক তার স্ত্রী বা তার স্বামীকে তার দোষে ডাকা হয়। এটা হচ্ছে রাষ্ট্র শক্তি কতটা নগ্ন হলে, কতটা তারা দুর্বল চিত্তের হলে তারা তোমার স্বামীকে পর্যন্ত নোটিশ দিল। একদম স্বামীকে, মানে কার্যত পুলিশ বলছে তোমার ওয়াইফকে তুলে আনতে পারে এসপি, তুমি জানো, মানে এইভাবে বলছে। উনি বলছে হ্যাঁ তুলে নিয়ে আসুক, কোনো অসুবিধে নেই। মানে এই যে আমার বাড়িরও মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল যে ও যখন পরিবর্তনের যজ্ঞে ঝাঁপ দিয়েছে, তাহলে অবশ্যই পরিবর্তনটা এইবার অন্তত দেখুক সবাই। মানে আমার বাড়িরও তো বলবো একজন পরিবর্তনের যোদ্ধা, আমাদের সঙ্গে ওইভাবে সাপোর্ট না দিলে আমরা কখনোই কাজ করতে পারতাম না। ঋতুদা, নারকোলডাঙ্গা থানার প্রথম নোটিশ পাওয়ার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি, কারণ আমি কোনোদিন পুলিশ ফেস করব এটা ভাবতেই পারিনি। আমি একটা প্রশ্ন করার জন্য, সব থেকে অবাক করা বিষয় হয়েছিল, মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত উনিই বলেছিলেন যে কেন যে বক্তা তাকে কোনো নোটিশ দিলেন না, সাংবাদিককে নোটিশ। তখন বলেছি, মানে যিনি নোটিশ দিয়েছিলেন তার আইনজীবী বলেছিলেন যে ও বিরোধী দলের মুখপাত্র হিসেবে কাজ করে, তাই ওকে নোটিশ দিয়েছি। মানে এই ধরনের কথা,
আবার আমাকে তো শুধু ওইভাবে ছাড়া হয়নি, নোটিশ দিয়ে নয়, আমাকে তো হাইকোর্টে ফেলে মারাও হয়েছিল, আমাকে, আমার ক্যামেরা পার্সনকে, মানে মানসিকভাবে ট্রমাটাইজ এই করেছে। এই যে তোমার উপর শারীরিকভাবে আঘাত, এর পেছনে কারা ছিল? তৃণমূলেরই একটা অংশ ছিল, আমাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কারণ ঋতব্রতদা প্রথমত সংখ্যালঘু, আমি একজন মুসলিম মহিলা। এবার আমি যখন কথা বলছি এই শাসকের বিপক্ষে, শাসক দল যেটা তাদের ভোট ব্যাংক, যেটাকে কাজে লাগিয়ে তারা আজকে জয়ে নিশ্চিত করে এসছে, যেটা তাদের মানে তাদের হয়ে গুলি, বোমা, বন্দুক এইগুলোর মধ্যে যে কমিউনিটিকে রেখে দিয়েছে, সেই কমিউনিটিরই হয়ে একজন মহিলা সে যদি উল্টো কথা বলে, সেই পক্ষে না কথা বলে, সেই গুলি, বোমা, বন্দুকের পক্ষে না কথা বলে, যদি তার উল্টো দিকে কথা বলে, তাহলে তার কণ্ঠস্বরকে দাবিয়ে দাও, তাকে যেভাবে বাড়িতে ঢোকাতে হয় ঢুকিয়ে দাও। কারণ কেন তার কথাবার্তা একজন হলেও ওই কমিউনিটির মানুষ আঁচ করতে পারছে, ওই কমিউনিটির মানুষ বুঝতে পারছে। মানে আমরা মানে পায়ের তলায় শাসকের মাটি সরে যাচ্ছে রোজিনা মুখ খুললে। একদম অবশ্যই রোজিনা, মানে আমি মানে যেটা তার কোর ভোট ব্যাংক, সেইখানে আমি আঘাত দিচ্ছি ঋতদা, সেই 30%-এর মধ্যে আমিও একজন। ঠিক। রোজিনা, আমি বলি যে আমি তো একটি টেলিভিশন চ্যানেলে চাকরি করতাম, সেখানে আমি একটা শো করতাম। আরজি করের পরে আমার বাংলা জানতে চাই এবং টাফ টক শোটা কার্যত শাসকের চাপে, তৎকালীন শাসকের চাপে টেলিভিশন কর্তৃপক্ষ আমাকে বলতে বাধ্য হয়েছে, আমি কিন্তু এডিটর ইন চিফ, যে তোমার প্রোগ্রামটা এখন করো না। তার মানে আমাদের উপর যদি এই আক্রমণ নেমে আসে, এখন অনেকে বড় বড় কথা বলছে, অনেক সাংবাদিক এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে যারা একটা সময় তাবেদারি করেছিল। আবার আমি সেদিন দেখছিলাম যে এখন যে কোনো সাংবাদিক যারা সত্যিকারের লড়াইটা লড়েছিল, তারা মুখ খুললেও লোকে বলছে তখন কোথায় ছিলেন, তখন তো আসলে মানুষ তো আমাদের সেই সাপোর্টটা করেনি, করেছে ভিউয়ার হিসেবে, কিন্তু রাস্তাঘাটে তো তোমাকে কেউ বাঁচাতে আসেনি। একদম। আজকে ঋতদার শোয়ে ঋতদার একটা কথা আমি শেয়ার করতে চাই, ঋতদা যদি পারমিশন। ঋতদা যখন আমি ঋতদাকে জিজ্ঞাসা করেছিলাম যে টাফ টকটা ঋতদা করছো না, ঋতদার শোটা সত্যি আমাদের এত ভালো লাগতো, কিন্তু আরজি করের ক্ষেত্র থেকে ঋতদা বলল যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, যখন ঋতদা আজকে যেটা শেয়ার করলে, তো ওইটা যখন শেয়ার করেছিল আমিও অবাক হয়ে গেছিলাম যে ঋতদার মতো সাংবাদিককে বলা হচ্ছে তুমি আর এই শোটা করতে পারবে না। মানে তোমাকেও তো কার্যত এই শাসকের সম্মুখীন হতে হয়েছে, নিশ্চয়ই চাপ ছিল, তোমার শোটা সেই জায়গায় গিয়ে হিট করছিল। আমি তো সব কাজ ফেলে ঋতদার এই শোটা দেখতাম, সেখানে তুমি যাদেরকে নিয়ে আসতে, যে কথাবার্তাগুলো। আমি একটা কথা বলছি, আমি কখনো নিজেরটা বাড়িয়ে বলবো না, আমাকে যদি এটা করতে হয় তাহলে আমার থেকে তুমি তো অনেক বয়সের জুনিয়র, সাংবাদিকতাতে অনেক পরে এসছো, এবং তুমি একটি এমন জায়গা থেকে উঠে এসছো, সংখ্যালঘুর মুখ তুমি, সেখানে শাসক কতটা ভয় পেয়েছে। তবে আমি একটা কথা তোমাকে বলতে পারি, এটা আমাদের কিন্তু সবার মনে রাখা উচিত। রোজিনা, তুমি যখন মুখ খুলেছো, তোমার মতো শিক্ষিত মার্জিত যারা রয়েছেন, যারা বাঙালি হিন্দু নয়, যারা বাঙালি মুসলমান, তারাও কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছিল, এবং এই সরে যাওয়াটা কোথাও ত্বরান্বিত করেছে শাসকের চোখে আঙুল তুলে রোজিনা রহমান দেখিয়ে দিয়েছে যে তোমরা যে ভোট ব্যাংকের ওপর দাঁড়িয়ে আছো, সেই ভোট ব্যাংকে শিক্ষিত, মধ্যবিত্ত, রুচিসম্মত, যাদের পরিচয় বাঙালি, তারা ধর্মে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, তারা তোমার সঙ্গে নেই। দেখো, সমস্ত ধর্মেই তো উগ্রবাদ রয়েছে, জেহাদি শক্তি, যেমন জেহাদি ইসলামিক শক্তি যাদের বলা হয়, তেমন কট্টরপন্থী হিন্দুও রয়েছে। কিন্তু সাধারণ মধ্যবিত্ত বাঙালি, সে হিন্দু মুসলমান, তারা তো রবীন্দ্রনাথ, নজরুল, সৈয়দ মুস্তফা আলী, এদের পরেই তো বড় হয়েছে, সুতরাং তাদের তো একটা নিজস্ব চিন্তাভাবনা থাকবে। আমি এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাব। রোজিনা, সাংবাদিকতায় তোমার কি করে ঢুকলে, মানে হঠাৎ কিভাবে এলে? এটা কি, তুমি তো পড়াশোনা করেছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, রাজনীতিতে তো তোমার, তার মানে রাজনীতির বিজ্ঞান, রাজনৈতিক পরিমণ্ডল নিয়ে তোমার একটা তো আগ্রহ, মানে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ শিক্ষাগত দিক থেকেই তো একটা এদিকে একটা বোধহয় আগ্রহ ছিল। হ্যাঁ, আমি মানে আমার মা কংগ্রেস নেত্রী ছিলেন তখন, বামফ্রন্টের তোখর সময় একদম, মানে আমার তো প্রত্যন্ত গ্রাম, ওখানে মা রাজনীতি করতেন, মাকে দেখে দেখে আমি
মানে আমার রাজনীতিটা ভালো লাগতো, মা বিভিন্ন অনুষ্ঠানে যেত, সেখানে আমাকে নিয়ে যেত, আমি বসে থাকতাম চুপ করে দেখতাম। মানে এই যে মা তখন বিরোধী দলনেত্রী, আমাদের ওখানে তো মানে একদম প্রত্যন্ত গ্রাম, ওখানে রাজনীতি করা অনেক শক্ত। অবশ্যই। মানে এখন তো আমাদের ডিজিটাল মিডিয়া হয়েছে, সমস্ত কিছু হয়েছে, কোনো কিছু মানে মিডিয়ার আড়ালে হয় না। তখন তো ওখানে কত মার্ডার হয়ে যেত, কত কিছু হয়ে যেত, মানে এমন একটা জায়গা ছিল, ওখানে কারেন্ট সেইভাবে ছিল না। তো সেই জায়গায় মাকে রাজনীতি করতে দেখেছি, বিরোধী মানে শাসকের চোখে চোখ রেখে কথা বলতে দেখেছি। তো সেটাই, সেই থেকে ঋতুদা আমি উজ্জীবিত হয়েছি, মাকে দেখে বিভিন্ন মিটিংয়ে গিয়ে কথা বলা, বা অঞ্চলে গিয়ে সেখানে মা এইটা আমরা করব না, এইটা আমরা সাপোর্ট করব না, মানে এই যে বলার ক্ষমতা, এইগুলো দেখে দেখেই মানে আমি অভ্যস্ত। বাড়ি থেকেই সবাই বলে না শেখাটা বাড়ি থেকেই হয়, প্রথম পাঠশালাটা বাড়ি থেকেই, আমি ওখান থেকেই আস্তে আস্তে শিখতে শুরু করি যে কিভাবে রাজনীতিটা করতে হয়। সেই থেকে আমার পলিটিক্যাল সায়েন্সের উপরে, এই যে আমি পড়লে পলিটিক্যাল সায়েন্স নিয়েই পড়বো। তুমি তো গ্র্যাজুয়েশন করলে, মাস্টার ডিগ্রিও করলে পলিটিক্যাল সায়েন্সে, তার সঙ্গে সঙ্গে নাকি সাইকোলজি নিয়েও পড়াশোনা হ্যাঁ, করেছো? আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, মাসকম নিয়েও পড়াশোনা করেছি বিদ্যাসাগর থেকে, তারপর ডিএলএডও করেছি ব্রাহ্ম থেকে। বাহ বাহ, তার মানে পড়াশোনার একটা অনেকটা সময় গিয়েছে। প্রথম কবে ক্যামেরার মুখোমুখি হলে, আর কিভাবে প্রথম আশাটা কিভাবে? আমি বিদ্যাসাগরে যখন পড়াশোনা করছিলাম, আমাদের জার্নালিজম পড়তে পড়তে 3 মাস, তুমিও জানো ঋতুদা, আমাদের ইন্টার্নশিপ করতে হয় যে কোনো চ্যানেল থেকে। তখন চ্যানেল 10-এ আমি সুযোগ পেয়েছিলাম, ওখান থেকে ডেস্কে কাজ করতে করতে আমি আস্তে আস্তে শিখতে শুরু করলাম। তারপর শিখতে শিখতে আমি একটা পেপারে চাকরি করতাম, সেখান থেকে ঠিক মতো স্যালারিও দিত না, কিন্তু আমি কাজটাকে প্রচুর ভালোবাসতাম। তারপর আমি একটা গ্রাউন্ড চ্যানেলে যুক্ত হলাম, সেখান থেকে আস্তে আস্তে শেখা, তারপর একটা ডিজিটাল মিডিয়াতে যুক্ত হলাম। সেই ডিজিটাল মিডিয়াটা খুব নামই ছিল। তো ডিজিটাল মিডিয়া থেকে যুক্ত হয়ে সেই ডিজিটাল মিডিয়ায় কাজ শিখতে শিখতে আমি তখন ভাবলাম যে এই কাজটা যখন ওইখানে করছি, তাহলে যদি এত নাম পাচ্ছি, তাহলে আমি যদি নিজে করি তাহলে আমি কেন করতে পারবো না। তখন আমি একটা মোবাইল, একটা মাইক্রোফোন জোগাড় করে আমরা 2-3 জন মিলে কাজটা শুরু করি। আর একজন এডিট করে দিতেন, তারও 2-3টে কাজ ফিল্ড ওয়ার্ক করে দিতাম, তাকে কোনো টাকা দিতে হতো না, শুধু ক্যামেরা পার্সনের কিছু টাকা, সেটা তাকে আমরা হাত খরচ হিসেবে দিতাম। ওইভাবে আমার শুরু করা প্রথমটা। এবার শুরু করতে করতে আস্তে আস্তে 3 মাসের মধ্যে আমি ইউটিউবটা মানিটাইজ করে নিই, তারপর আমার চলতে থাকে। এখন আমি অনেকজনকে নিয়ে একসঙ্গে কাজ করছি। এখন তো তুমি নিজে একটা পুরো গোটা প্রতিষ্ঠান তার মালকিন এখন এই মুহূর্তে। কবে থেকে প্রথম বুঝতে পারলে যে এই সরকারটার বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল সরকারের কাজকর্ম আসলে সাংবাদিক হিসেবে তাকে সমর্থন করার আর জায়গায় নেই? কবে থেকে, পার্থ চট্টোপাধ্যায় যখন থেকে দেখলাম যে কোটি কোটি টাকা দেখতে পেলাম। আমাদের বাংলায় তো এরকম ভাবে আমরা দেখে অভ্যস্ত নয়। আমার শুধু মনে হয়েছে এইগুলো গরিবের রক্তচোষা টাকা, এইগুলোর প্রতিবাদ হওয়া উচিত। এই আচ্ছা, আমি বলছি আমার সঙ্গে যদি আমার কেউ কাজ করে ঋতুদা, আমার ক্যামেরা পার্সন যদি কোটি কোটি টাকা তোলে, আমি জানতে পারবো না? নিশ্চয়ই জানতে পারবো, তার দায়িত্ব আমার উপর আছে। তখন ভাবলাম এই শাসক তো তাহলে এই চোরগুলোকে সমর্থন করছে, তাহলে এই শাসককেই সরানো উচিত। এই শাসকের যারা মাথা যতই বলুক আমি জানি না বাংলা থেকে এত কোটি কোটি টাকা কোথা থেকে সাইফন হচ্ছে, তুমি জানো না, সেটা তোমার ব্যর্থতা। শাসক হিসেবে তোমারও সেই দায়িত্ববোধ ছিল, যেটা ফিরহাদ হাকিম বলেছিলেন আমাদেরও রেসপন্সিবিলিটি। তো তাহলে কেন তুমি এড়িয়ে যেতে পারো না? তো সেই থেকে আমার এই শাসককে আর রাখা যাবে না, কারণ বাংলাটাকে পুরো চুষে শেষ করে দিচ্ছে। আমাদের এই বাংলাটাকে যদি রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকেও এই পরিবর্তনের লড়াইয়ে নামতে হবে, আর সব কিছু ছাপিয়ে নামতে হবে। তারপর যখন একটা বাড়িতে নোটিশ আসতে শুরু করলো, সমস্ত কিছু ক্ষেত্রে আমি জানতে পারলাম যে আমাকে একদম শাসক বিরোধী করে কোণঠাসা করে দেয়া হলো, তখন তার আমার পেছনে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আর কোনো জায়গা ছিল না। আমরা প্রকাশ্যে লড়াইয়ে নামতে বাধ্য হয়েছিলাম। রোজিনা, তুমি যখন এই লড়াইটা লড়ছো, অর্থাৎ শাসকের বিরুদ্ধে লড়ছো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছো, সেই সময় দাঁড়িয়ে বাম এবং কংগ্রেসের শোচনীয় অবস্থা পশ্চিমবাংলায়, এবং সেই সময় প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তোমার সাংবাদিকতা, তোমার একটা ভিডিও, সেই ভিডিও একটা চূড়ান্ত ভিউয়ারশিপ পাচ্ছে, এবং শাসকের পায়ের তলার মাটি তত নড়ে যাচ্ছে, তত নরম হচ্ছে, আর শাসক বিরোধীদের তত শক্তিশালী হচ্ছে। অর্থাৎ বকলমে তুমি জানতে বা অজান্তে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে এর রাজ্যের প্রধান বিরোধী দলের পক্ষেই তোমার যাচ্ছে, মানে শাসকের বিরুদ্ধে কথা বলা মানে
তা অবশ্যই বিরোধীদের পক্ষে যাচ্ছে। সেই জায়গাটা কখন তুমি অনুভব করলে? তার কারণ আমি বলছি, আজকে আমার বলতে খুব খারাপ লাগছে, কিছু মনে করো না। তুমি যদি রোজিনা ভট্টাচার্য হতে আর আমি যদি ঋতব্রত রহমান হতাম, তাহলে হয়তো আমি এই এত বড় ঝুঁকি নাও নিতে পারতাম। এই কারণে বলছি যে তার কারণ আমার তো একটা সমাজ আছে, যে সমাজ আমি বড় হয়েছি। রোজিনা ভট্টাচার্যের সেই দায় নেই, কিন্তু ঋতব্রত রহমান হলে সেই দায় তো আমার থাকতো। একদম। তুমি এই যখন সিদ্ধান্ত নিচ্ছ, তখন তোমার বাড়ির লোক, সমাজ, একটা সমাজের মধ্যেই তো আমরা মানুষ হই, ছোট থেকে বড় হয়ে উঠি, তারা তোমায় বলছে না আরে কি করছিস? কারণ ভারতীয় জনতা পার্টি আর সংখ্যালঘু ভোট ব্যাংক, তার মধ্যে কয়েক যোজন ফারাক রয়েছে, দূরত্ব রয়েছে, এটাই সবাই ভেবে আসে। আমি ঠিক কি ভুল বিতর্কে যাচ্ছি না, ভেবে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে রোজিনা রহমানের লড়াইটা শুধু বুম হাতে ক্যামেরার সামনে লড়াই নয়, শুধু শাসকের বিরুদ্ধে লড়াই নয়, তার সমাজ, তার কাছের মানুষ, তাদের সঙ্গেও তো একটা কোথাও একটা, আমি বলবো না লড়াই, কিন্তু কোথাও তো দূরত্ব তৈরি হচ্ছে। হ্যাঁ অবশ্যই ঋতুদা, আমার সমাজের তরফ থেকে আমাকে আক্রমণ করা হয়েছে। আমরা যাদেরকে ধর্মগুরু বলে মানি, যে মৌলভী বলি আমরা, সেখান থেকে তিনি বলেছেন চুল খোলা, লিপস্টিক দেয়া, যদি আমি কোনোদিন লিপস্টিক দিই না, এই দেহ ব্যবসায়ী ছাড়া আর কিছু হতেই পারে না। উনি এই ভাষায় বলেছে? হ্যাঁ, দেহ ব্যবসায়ী। আমি ওনার বিরুদ্ধে তো হাইকোর্টে মামলাও করেছি, উনি জামিনে রয়েছেন এখন। আমি ছাড়িনি। তিনি এই সংখ্যা আমাদের ধর্মগুরু, মানে ওনারা যে কথা বলে আমাদের সমাজ মেনে চলে, সেইখানে উনি প্রকাশ্যে ভিডিও করে আমাকে দেহ ব্যবসায়ী আখ্যা দিয়েছে। তখন কি আমাকে সহ্য করতে হয়নি? আমাকে আমার সমাজের সঙ্গেও লড়াই করতে হয়েছে, আমাকে বাইরের সমাজের সঙ্গেও লড়াই করতে হয়েছে, আমাকে দুদিকেই লড়াই করতে হয়েছে। মানে আমি ঘরে বাইরে, আমি ঋতুদা আমি তোমায় বলছিলাম, লড়াইটা আমাদের এইবারে হয় এভার নয় নেভার ছিল। কারণ কেন, এই মৌলবীরা যারা আমাদের কে দেহ ব্যবসায়ী আখ্যা দিয়ে দিয়েছিলেন, তিনি প্রকাশ্যে লাইভ করে যখন দিয়ে দিয়েছিলেন, তাহলে আমার বাইরে বেরোনো কতটা টাফ হতো ঋতুদা, তাও আমি মাইক নিয়ে কখনো থামিনি। মানে আমার উপর যে রেপ থ্রেট তো ক্রমশ পেয়েছি ঋতুদা, সবসময় এইভাবে কথাবার্তা বলা। এখনো পরিবর্তন হয়ে গেছে, এখনো যদি কিছু ছবি পোস্ট করি সেখানে এসে থ্রেট দেওয়া হয়, মানে অনেক নোংরা কথা বলা হয়। আমার এই সাকসেসটাকে তারা সাকসেস হিসেবে দেখতেই রাজি নয়, তারা অন্যভাবে দেখতে রাজি যে আমি কিভাবে সাকসেস পেয়েছি। কিন্তু এই স্ট্রাগল, এই লড়াই, এই সমাজের ধর্মগুরু যখন এই ধরনের কথাবার্তা বলছেন, তাকে গিয়ে আমি লালবাজারে সাইবার ক্রাইমে মামলা করেছি, সেখানে আমাকে বলা হয়েছে ঋতুদা তুমি বসে আন্ডারস্ট্যান্ডিং করে নাও ওনার সঙ্গে। আমি কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে যাইনি, কারণ আমি বলেছি উনি যে কথাটা বলেছেন ভুল, উনাকে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাইতে হবে, তবে আমি এই মামলা তুলতে পারবো। আমি এত সহজে ভাঙিনি ঋতুদা। তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসক, সব কিছু, তাও আমি সমানে লড়াই করে গেছি। আমি দমিনি তো ঋতুদা, আমি আমার সমাজের সঙ্গে লড়াই করেছি। সত্যি রোজিনা রহমান হয়ে যে লড়াইটা করেছি ঋতুদা, অনেক টাফ। আমার বাড়িতে আমার মাকে বলা হতো যে ও এত এরকমভাবে করছে কেন, একটু অন্যভাবে করতে বলো, এত শাসকের বিরুদ্ধে কথা কেন বলছে, একটু অন্যভাবে কথা বলতে বলো, অনেক কিছু বলা হতো। আজ পরিবর্তন হয়ে গেছে, তাই আমাদের লড়াইটা অনেকে বলছে সাকসেসফুল, কিন্তু তখন তো লড়াইটা সাকসেসফুল ছিল না। আমরা একভাবে করে গেছি, আমরা কারোর কথা শুনিনি, আর কাউকে বোঝাতেও যায়নি আমাদের লড়াইটা কি ছিল। অনেকে বলে যে এই যে লড়াইটা যে লড়েছো, মানে আমি এটা বলছি না, কিন্তু অনেকে বলে, এটা তুমি নিজেও জানো, এটা বলে যে তোমাদের নাকি অনেক টাকা দিয়ে তৈরি করা হয়েছিল। সত্যি কি তাই? আমি সত্যি কথা বলবো ঋতুদা, সজল ঘোষ 5,000 টাকার অ্যাড একটা আমাকে দিয়েছে। বিজ্ঞাপন দিয়েছে বলে স্বীকার করতে তো হবেই, জেএন রায়ের একটা অ্যাড। তাছাড়া আমাকে কেউ কোনো বিজেপি নেতা হেল্প করেছে একবার এসে একটু সামনে বলুক? কেউ কোনো হেল্প করেনি ঋতুদা। আমরা ইউটিউব থেকে যেটা ইনকাম করি, দর্শকদের আশীর্বাদে, দর্শকরা দেখার জন্য, দর্শকদের ভালোবাসায়, তাতে আমাদের হয়ে যায়। মানে আমার তো প্রচুর কিছু চাহিদা নেই, আজ পর্যন্ত আমার চাহিদা নেই যে আমি একটা বড় ক্যামেরা কিনবো, একটা বড় অফিস করব, বড় একটা স্টুডিও করব, না, আমি সঠিক কথা তুলে ধরবো, এইটাই তো আমার জেদ। আমার তো অত কিছু লোভ নেই ঋতুদা। আমার লোভ থাকলে তো আমি অনেক কিছু করতে পারতাম। আমার ওরকমভাবে কারো থেকে সাপোর্ট নেওয়ার দরকারও নেই। কারো থেকে যদি আমি একবার সাপোর্ট নিয়ে নিই ঋতুদা, তার হয়েই কথা বলতে হবে। যেমন তুমি বলছিলে যে অনেকে মেন স্ট্রিম কথা বলতে পারেনি, তাদের বাধ্যবাধকতা ছিল, রোজিনার কোনো নেই। যার
সম্বন্ধে ইচ্ছা বাধ্য কথা বলতে পারি আমি, কোনো নেতার নিয়ন্ত্রণে আমি নেই। রোজিনা, আমি একটা জিনিস দর্শকদের দেখাবো, যে এই যে অ্যাক্রেডিটেশন কার্ড, অর্থাৎ একটা সরকারি কার্ড যেখানে অশোক স্তম্ভের পেছনে আরও একটা চিহ্ন জুড়ে দেওয়া হয়েছে, যেটা গোটা ভারতবর্ষে কোথাও নেই, অশোক স্তম্ভই থাকে। এই কার্ডটা আমাদের দেশে অ্যাক্রেডিটেশন কার্ডটা দেওয়া হয় রিপোর্টারদের। এই অ্যাক্রেডিটেশন কার্ড তোমার ছিল না, তোমার কোনো আইনি রক্ষা কবচ ছিল না, তার সত্ত্বেও মানে নিজের হাউস কার্ড ছাড়া, যেটা তোমার নিজের বঙ্গ টিভির হাউস কার্ড, সেই কার্ডটুকু ছাড়া আর কিচ্ছু সম্বল নেই। তো মানে এটা হতে পারে না। তো আজকে দেখো পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই তোমাকে চেনে, বিরোধী দল শাসক দল সবাই চেনে, কিন্তু যেদিন শুরু করেছিলে সেদিন ওই বুম আর ক্যামেরা, আর আর তো কিছু নেই, না মানে কোনো অ্যাক্রেডিটেশন কার্ড নেই। না, আজকে যদি অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে কাউকে যদি গ্রেফতার করা হয়, সে অনেক জায়গায় মুভ করতে পারবে আইনত। একদম। কিসের ভরসায়? মানে শুধুমাত্র বিশ্বাসে ভর দিয়েই যাত্রা শুরু। একদম বিশ্বাসে এই বিশ্বাসটা কার ওপর ছিল? আমার নিজের উপর নিজের আত্মবিশ্বাস প্রচুর আছে। আমার যদি চাই, আমার মনে হয় আমি যেটা করতে চাই সেটাই করে ছাড়ি, মানে এইরকম আমার একটা আত্মবিশ্বাস আছে, জানি না কিসের জন্য। আমার মনে হয় আমি এটা করতে পারবো, তো করি, সেটাই করি। আর শুরু করেছিলাম, তারপর কাজ দিয়ে একের পর এক মানুষের ভালোবাসা যেভাবে ছিনিয়ে নিয়েছিলাম, মানে আমি রোজিনা মানে একটা অন্যরকম মানুষের কাছে ভালোবাসা। মানুষ যখন কোথাও দেখা হতো, আপনি রোজিনা না, অনেক সময় অ্যাভয়েড করে একটু সরে গেছি, কারণ কে কিভাবে নিচ্ছে, কে বিরোধী হিসেবে নেবে। তারপর দেখতাম মানুষ এসে জড়িয়ে ধরতো, অনেকক্ষণ কথা বলতো, তখন মনে হতো তার মানে আমার কথাগুলো মানুষ কানেক্ট করতে পারছে, এটা মনে হতো ঋতুদা। ইউএসপিটা কি? ইউএসপিটা কি রোজিনা একজন দেখতে সুন্দরী, আমার ছোট্ট বোন, সুন্দর কথা বলে এই কারণে লোকে দেখে, না আসলে বক্তব্যটা, সেই সময়, সেই সমাজটা, সেই সমাজের যন্ত্রণা, তার অভিব্যক্তি রোজিনার মুখ থেকে ফুটে ওঠে? কোনটা মনে হয়? আমার মনে হয় ঋতুদা, সত্যি কথা বলতে আমি সঠিক প্রশ্নটা করি। মানে যে প্রশ্নটা ধরো তুমি এখানে বসে তোমাকে করা উচিত, আমি সেই, তুমি যেমন আমাকে যে প্রশ্নগুলো এখন বসে করছো এগুলোই তো করা উচিত, তাহলে আমি এরকম ধরনের প্রশ্ন, মানে একদম শাসককে ভয় পাবো না, রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা বলা, এইটাই আমার মনে হয় মানুষ বেশি কানেক্ট করতো। মানুষের মনে যে প্রশ্নটা ঘুরপাক খেত, সেটা আমার মনে ঘুরপাক খেত। রোজিনা, আমি আমি আমরা একটা ছোট্ট বিরতি নেব, কারণ রোজিনা একটু কাশছে, আমরা একটু দার্জিলিং চা খাচ্ছিলাম, আবার খাবো। তার আগে একটা কথা আমি বলি, রোজিনা একজন বিখ্যাত একজন জার্নালিস্ট বলে গেছেন, তিনি বলেছেন যে কোন দেশে গণতন্ত্র কতটা শক্তিশালী সেটা যদি বুঝতে হয়, তাহলে দেখতে হবে সে দেশের জার্নালিস্টরা কতটা সরকারি বিরোধী সমালোচনা করার পরিসর পাচ্ছে। আবার একজন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্সের ব্যক্তিত্বই বলে গেছেন যে কোনো দেশে গণতন্ত্র কতটা গণতন্ত্র আছে, তা সেটা হচ্ছে খবরের কাগজে এবং টেলিভিশনে এবং ডিজিটাল মিডিয়াতে সাংবাদিকরা কতটা সমালোচনা করছে, সেটা থেকেই তো বোঝা যায়। যে জগৎটায় ছিলে, যেভাবে তুমি শাসকের বিরুদ্ধে সত্যি কথাগুলো বলেছো, সত্যি কথা বলতে গেলে যে প্রশ্নগুলো মানুষ করতে পারছে না, সাংবাদিক হিসেবে তুমি পাচ্ছ, তুমি করছো। আমি যেখানে যেখানে সুযোগ পাচ্ছি, নবান্নে তো সুযোগ পেতাম না ঋতুদা, যেখানে যেখানে সুযোগ পেতাম সেখানে ছাড়তাম না, মানে 1 ইঞ্চি জমি ছাড়তাম। আমার ভাবতে খুব আশ্চর্য লাগছে যে যারা এই ধরনের সাংবাদিক, আমি নিয়মের বেড়াজালের মধ্যে যাচ্ছি না, আমি ভিউয়ারশিপের মধ্যেই যাব, এবং আমি মানুষের গ্রহণযোগ্যতা, সাংবাদিকতার যে মূল মন্ত্র সেক্ষেত্রে যাব, তাদেরই নবান্ন, তাদেরাই বিভিন্ন জায়গায় বিধানসভায় ঢুকতে পারতো না। আর যারা তোষামতি করত, দাবেদারি করত, বা মেনস্ট্রিম মিডিয়াতে অনেকের ইচ্ছে অনিচ্ছাতেও চুপ করেছিল, তারা সর্বোচ্চ ঘুরে বেড়াচ্ছে, তখন কষ্ট হতো না? আমার কষ্ট হতো না, কারণ আমার মনে বিশ্বাস ছিল আমরা একদিন ওই জায়গাটা ছিনিয়ে নিতে পারবো। তারা যেটা করছে তাদের মতো দাবিদারি করব না, কখনোই করব না, কিন্তু আমরা ওই জায়গাটায় একদিন আমরাও যেতে পারবো। কারণ আজকে রাস্তার লড়াই লড়ছি, রাস্তার লড়াই যখন শেষ হবে তখন নিশ্চয়ই আমরা ওই জায়গাটা পাবো, এই আশা, এই ভরসা আমাদের ছিল। তারপর যখন দেখতে পেলাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, তখন আমার আরেকটু আশা জেগেছিল যে উনি আমাদের লড়াইটার সঙ্গে ছিলেন,
আমি ঋতুদা সত্যি কথা বলতে বিরোধী দলনেতা হিসেবে উনি বারবার যখন আক্রান্ত হয়েছি তখনই ফোন করেছেন, কথা বলেছেন, জানতে চেয়েছেন কিছু অসুবিধা হচ্ছে কি না, কি দরকার, যদি আইনজীবী লাগে বলো, তোমাকে হেল্প করব, মানে বিভিন্নভাবে হেল্প করার জন্য উনি বারবার ফোন করেছেন। মানে বিরোধী দলনেতা হিসেবে ওরকমভাবে আমরা বিরোধী দলনেতা পেয়েছি। এবার সেই যে বিরোধী দলনেতা হিসেবে আমাদের সঙ্গে এত কষ্টের দিনগুলো কাটিয়েছে, সে যদি শাসক দলে বসে তো সে অন্তত রোজিনা একটা তো মনে রাখবে, এইটুকু আমার বিশ্বাস ছিল। আর এখনও সত্যি কথা বলতে উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন কিন্তু এখনও উনি আমাদেরকে ভোলেননি। এইটা একটা আমার মানে ভালো লাগা কাজ করে যে আমরা চেয়েছিলাম কি মুখ্যমন্ত্রী মানে কি তাকে ছোঁয়াই যায় না, মানে একটা বিশাল ব্যাপার, কিন্তু না, শুভেন্দু অধিকারী মাটির মানুষ, মানে তাকে ছোঁয়া সম্ভব হয়, মুখ্যমন্ত্রীর কাছে কানেক্ট করা সম্ভব হয়। এইটা আমাদের কাছে এখন বিশ্বাসযোগ্য। আমরা যেটা বিশ্বাস নিয়ে কাজ করেছিলাম সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে রয়েছে। আরেকটা বিষয় আমার খুব মনে পড়ে, যখন রাতে চাকরি প্রার্থীরা সব আন্দোলন করছিলেন, সেই রাতে শুভেন্দুদা জেগেছিলেন, মানে আমার বঙ্গ টিভিটাই হয়তো দেখছিলেন, আমাকে দাদা ফোন করে জিজ্ঞাসা করছিলেন ওদের এখন কি অবস্থা, ওরা কি আমাদের হেল্প নিতে চায়, ওরা কি জল চায়, ওরা কি খাবার চায়, তারা জিজ্ঞাসা করছিলেন। আমার এটাও একটা খুব জয় যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাকে আমি নন্দীগ্রামে দেখেছি, উত্তাল লালগড় থেকে শুরু করে সেই সময় পরিবর্তনের আগে দেখেছি একই ভূমিকায়, বিরোধীর ভূমিকায়, সেই শুভেন্দু অধিকারী তিনি এত বড় বড় চ্যানেল, এত বড় বড় ব্র্যান্ড এগুলো ছেড়ে বঙ্গ টিভি দেখছে। এখানেই বোধহয় রোজিনা কোথাও, এখানেই বোধহয় এত কষ্টের, এত বিনিদ্র রজনী, এত নোটিশের ভয়, তোমার ওরকম সুদর্শন স্বামী, তাকে নোটিশ দেওয়া, বোধহয় সমস্ত দুঃখ বোধহয় এখানেই মনে হয় যে না, আমি যা করছি, মানে এটা আমি যা করছি সেটা একটা কাজের কাজ করছি, তখন বোধহয় বুকটা ভরে ওঠে, একদম বুকটা ভরে ওঠে। প্লাস আমার মনে হয় যে দাদার এতটাই অভ্যস্ত হয়ে গেছে, দাদা এখনো আমার চ্যানেল না দেখে হয়তো ঘুমাতেই পারে না, একবার চেক করে নেই। আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতিটা নেব তার কারণ আমরা একটু দার্জিলিং চা খাবো, আমরা ভর্তি করে নিই আমাদের পেয়ালা। বিরতির পর ফিরে এলাম টাফ টক উইথ ঋতব্রততে। ইতিমধ্যেই চা চলে এসেছে এবং মিষ্টি মেয়ে রোজিনাকে আমি এই বিরতির সময় আলোচনায় বুঝিয়েছি চিনি খাওয়া কতটা ক্ষতিকারক, এবং ও মেনে নিয়েছে, মেনে নিয়ে এখন ও তাই মধু চেয়েছে। এই মুহূর্তে আমরা বায়ুতে বসে আছি, দার্জিলিং চা একটু বাদেই পেয়ালাতে ঢেলে দেবো, তার আগে একটা প্রশ্ন করতেই হবে। আমরা যখন আলোচনা করছিলাম, এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এখন সেই সাংবাদিকতায় কোথাও ধার কমে যাবে না তো রোজিনা? অর্থাৎ যখনই সরকার, দেখো এটা তো মানতেই হবে যে সব সময় সব ক্ষেত্রে সব কাজ সরকারের সব কিছু প্রচেষ্টা ঠিক হবে তা নয়। ভবিষ্যতে এরকমও সময় আসতে পারে যখন কোনো একটি বিষয়ে মনে হচ্ছে যে না, এটা বোধহয় সরকারের, এটা না করে অন্যদিকে দৃষ্টিটা দিলে ভালো হতো, বা অন্য কোথাও কিছু হলো, তখন এই যে তৃণমূল সরকারের শেষ 5 বছর রোজিনাকে যেভাবে দেখলাম, সেই রোজিনাকে কি দেখতে পাবো সেইভাবে আর সাংবাদিক হিসেবে? সত্যি কথা বলতে ঋতুদা একদম দেখতে পাবে, আমি তোমায় একদম কনফার্ম করতে পারি দেখতে পাবে। কারণ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল, সেটা নিয়ে অলরেডি আমি মুখ খুলেছিলাম, আমি বিভিন্ন রকম ভিডিও করেছিলাম। তারপর এভিভিপি যখন কিছু জনকে দেখা গেল যে প্রিন্সিপালকে গিয়ে, তারা এভিভিপি ছিল না, পরবর্তীকালে আমরা জানতে পেরেছি, তো আমরা দেখতে পেলাম যে প্রিন্সিপালের টেবিলে গিয়ে তাকে জয় শ্রীরাম বলানোর চেষ্টা বা কিছু, সেটা আমার খুব খারাপ লেগেছিল যে আমরা তো এরকম পরিবর্তন চাইনি। তাহলে তো সেই আলিয়া ইউনিভার্সিটির যে ছেলেটা গিয়ে ধমকেছিল, সেই আমরা প্রিন্সিপালের পাশে ছিলাম, তাহলে তো সেরকমই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তখন কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম। আমার কাছে একটা জিনিস কি ঋতুদা, আমার কোনো চাওয়া পাওয়া নেই, তো তাই আমার প্রশ্ন করতে তো অসুবিধে নেই। আমি শুভেন্দু অধিকারীকে প্রশ্নও করেছিলাম যে আপনি কি লোডশেডিং করে নন্দীগ্রামে জিতেছেন, এই প্রশ্ন রোজিনাই করেছিল প্রথম কোনো সাংবাদিক যদি করে থাকে। অনেকে বাইরে অনেক কথা বলেছে, কিন্তু সরাসরি 1-to-1 শুভেন্দু অধিকারীকে এই প্রশ্ন আমিই করেছিলাম, কিন্তু তাতে তো উনি রাগ করেননি। উনি বাজেট পেশের পর কি বলল ঋতুদা, যে আপনারা যত ইচ্ছা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করুন, শেষ কথাটা
যে আপনারা সমালোচনা করুন। অবশ্যই আজকে আমরা দেখছি এই সরকার এসেছে, কাজ করছে, বাজেট পেশ করেছে, বাজেটে কারোর কোনো কথা বলার একটা জায়গাও নেই, ফাঁক রাখেননি। কিন্তু যখন বাজেটটা আমরা দেখবো 1 বছর পর গিয়ে আর একটা বাজেট পেশ হচ্ছে, তখন এই বাজেটটা কতটা হলো অবশ্যই কথা বলবো, অবশ্যই প্রশ্ন করব। কেন প্রশ্ন করব না? আমার তো বড় বিজ্ঞাপন এই সরকার আমাকে দেবে না, আমি কিছু এই সরকারের থেকে পাবো না, আমি এই চাইও না, তাহলে তো আমি ম্যানুপুলেট হয়ে যাব, তাহলে তো আমি সেই সরকারের ক্ষেত্রে বাধ্যবাধকতা যেটা তুমি বললে যে মেন স্ট্রিমের ছিল, আমি তো সেরকমভাবে নিজেকে গণ্ডিবদ্ধ করতে চাই না। আমি এটা খুব আশ্বস্ত হলাম। আচ্ছা, ক চামচ মধুটা তুমি নিয়ে নাও তোমার একদম, মতো একদম। করে। আমি তো চিনি ছাড়া দার্জিলিং চাই খাচ্ছি বায়ুতে বসে। এখন বিকেল বেলায় পড়ন্ত রোদ, একেবারে শেষ বিকেল। না আসলে কি জানো তো, আমরা যখন 2011 সালে পরিবর্তন হয়, তখন অনেক সাংবাদিক সেই সময় সিপিআইএম এবং বামেদের যে সরকার ছিল, সেই সরকারটা জগদ্দল পাথরের মতো বাংলার মানুষের মনে চেপে বসেছিল। সেই সময় তাদের অহংকার একটা চূড়ান্ত জায়গায় 34 চলে যায়। বছর। 34 বছর, মানে শেষ 5 বছর 6 বছর। তারপর যখন পরিবর্তন হলো, তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা এত বড় বড় বিদ্রোহী এবং প্রতিবাদী সাংবাদিক যাদের আমরা দেখলাম, তাদের ভবিষ্যতে কি দেখলাম? তারা কিছুদিনের মধ্যে স্তাবক বৃন্দে পরিণত হলো। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এই যে তুমি যে সাহসটা দেখিয়েছো, যে সুভাষ, মানে আমরা যেটা দেখেছি সেই সময় দাঁড়িয়ে, যে তারপর আর তারা প্রশ্ন করছেন না। যেমন ধরো এই সম্প্রতি মিড ডে মিলে ইসকন খাবার পরিবেশন করবে, ইসকনের খাবার খুব ভালো ঋতুদা, আমি নিজেও আমিও খেয়েছি। হ্যাঁ, আমি পার্ক স্ট্রিটে যখন রথযাত্রায় ওনারা আসেন, খিচুড়ি সুজির হালুয়া বানিয়ে, মানে দারুণ খেতে, দারুণ। আমি লাইন দিয়ে গিয়ে খেয়েছি। আমি বলছি এই ইসকনের খাবার যদি মিড ডে মিলে, আমি প্রশ্ন করেছি, আমি প্রশ্ন তুলেছি, এই মিড ডে মিলে যদি খাওয়া হয় তাহলে বিধানসভায়ও খাওয়া হবে, ইসকনের দায়িত্ব দেওয়া হোক বিধানসভার ক্যান্টিনের। আমি এই প্রশ্ন তো করেছি ঋতুদা, আমি তো থেমে থাকিনি। তাহলে তো এটা ওনারা নিরামিষ ভোজী নয় সবাই, তো সেক্ষেত্রে তো আপত্তি আসতো, আমার ভয় লাগতো, বাবা আমি এই কথা বলে দিচ্ছি বিধানসভার ক্যান্টিনে ইসকন খাবার পরিবেশন করো, আমার তো ভয় লাগেনি এই কথা বলতে। এবার একটু আমি অন্য প্রসঙ্গে আসবো। তার কারণটা হচ্ছে যে রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় ইউসিসি। একদম। আমি যতজনকে চিনি, তার মধ্যে আমার বোন রোজিনাকে চিনি, তাকে এই প্রশ্নটা করতে আমার খুব ইচ্ছে করছে, এবং আমার মনে হয় আমি একদম ঠিক মানুষকে প্রশ্ন করছি। প্রথমত, তোমার নাম রোজিনা রহমান, অর্থাৎ সংখ্যালঘু মানুষের প্রতিনিধিত্ব তুমি করছো। দ্বিতীয়ত, তুমি মহিলা। তৃতীয়ত, যেটা সবচেয়ে বড়, তুমি বাঙালি। মানে আমরা সবাই বাঙালি। দেখো, আমরা তো ধর্মের ভিত্তিতে ছোট থেকে মানুষে মানুষে বিভাজন আমরা তো শিখিনি করতে। কিন্তু এটাও তো আবার ঠিক কথা, এটা কি তুমি মানবে রোজিনা, যে একটি সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেয়ে আর একটি সংখ্যালঘু মুসলমান মেয়ে, যারা কলকাতা থেকে বহু দূরে থাকে, আমি কিন্তু অ্যাফ্লুয়েন্ট সোসাইটির কথা বলছি না, অর্থাৎ একটি মেয়ে, তিনি সংখ্যালঘু কিন্তু তার বাবা আইপিএস অফিসার বা তার বাবা ইউনিভার্সিটির প্রফেসর, আমি তার কথা বলছি না, একদম প্রত্যন্ত গ্রামে। সত্যি কি তোমার মনে হয় একটি হিন্দু পরিবারের মেয়ে এবং একটি মুসলিম পরিবারের মেয়ে প্রত্যন্ত গ্রামে একই স্বাধীনতা ভোগ করে কি করে না? সংখ্যা গরিষ্ঠ বলছি, মানে আমি বলছি না যে ব্যতিক্রমী ক্ষেত্রে না, করে না। কারণ আমরা দেখেছি প্রত্যন্ত গ্রামে, তো আমি নিজেই প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি, ওখানে আমি মানে আমার যে গ্রাম, ওখানে আমি এইচএস পর্যন্ত পড়াশোনা করেছি, তারপর আমি কলেজে তো কলকাতায় এসেছি, কিন্তু ওখানেই তো আমার বেড়ে ওঠা সমস্ত কিছু। আর প্রত্যন্ত গ্রাম বলতে আমার গ্রামটা এতটাই গ্রাম, মানে সেখানে আজ পর্যন্ত গাড়ি, মানে একটা বাঁশের ব্রিজ থেকে যাতায়াত করতে হয়, পুরোটা দ্বীপের মধ্যে আমি মানুষ হয়েছি ঋতুদা। মানে একদম হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম, আমতার ভাটোরা বলে একটা গ্রাম। আরে আমি তো ভাটোরাতে গিয়েছি, ওখানে তো কবি সম্মেলন হয় প্রতি বছর। আরে ভাটোরাতে আমি তো জানতাম না রোজিনা, তাহলে তো আমি তো এই কয়েকদিন আগেই গেলাম। হ্যাঁ, একদম প্রত্যন্ত। ভাটোরায় বাঁশের সাঁকো দিয়ে গেছি, গাড়ি রাখতে হয়েছে, রাখার পর বাঁশের সাঁকো দিয়ে পেরিয়েছি,
এবং সত্যি কথা বলতে গেলে সেখানে খুব বর্ধিষ্ণু পরিবারও রয়েছে, সেখানে পুরনো বাড়ি, ইমারত, স্কুল সবই রয়েছে, বড় বড় মন্দিরও রয়েছে, খুব সংস্কৃতবান জায়গা, এখানে সবাই খুব সংস্কৃতবান। কিন্তু আমি জানতামই না ভাটোরায় থাকো, ও আচ্ছা, তার মানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সত্যি ওখানে প্রবেশ করলে মনে হবে মেনল্যান্ড থেকে অনেক দূরে, অনেক দূরে, মানে আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করে আমরা বড় হয়েছি। আবার সুন্দরবনের মৌসুমী দ্বীপ যেরকম মনে হয়, আমার ভাটোরাও মনে হয়। যাই হোক রোজিনা, আমি এবার শীতকালে আবার যাচ্ছি, আমি তোমার বাড়িতে যাবো। একদম, অবশ্যই। আচ্ছা, এইবার হচ্ছে সেইখানে দাঁড়িয়ে একটি হিন্দু মেয়ে তাহলে যে স্বাধীনতা পায়, একটি মুসলমান মেয়ে পায় না। দেখো, এই মুহূর্তে সাংবাদিকতা করছে চুল খোলা রেখে, সে লিপস্টিক পরেছে কি পরেনি সেটা বড় কথা নয়, একজন মৌলবী তার সম্পর্কে দেহ ব্যবসার মতো একটা পেশার যোগ করে দিয়ে তার বিরুদ্ধে কদর্য কথা বলছে। আবার অন্যদিকে এই মুহূর্তে যদি কোনো হিন্দু মেয়ে পশ্চিমবাংলায় এরকম সাংবাদিকতা করে, তাকে আর যাই হোক কোনো কোনো রকচটা ব্রাহ্মণও সাহস পাবে না এই কথা বলতে। হ্যাঁ, তবে এটা আমি একদম অস্বীকার করছি না, একটা সময় তো ছিল, একটা সময় হিন্দু মেয়েদেরও একই রকমভাবে সরিয়ে রাখা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে তো কেউ সাহস পাবে না, মানে এই কথা ভাবতেই পারবে না। সুতরাং সেই জায়গা থেকে তুমি বলছো যে এখনো পর্যন্ত যাকে বলা যায় বঞ্চনা এবং শোষণের শিকার কিন্তু মুসলমান মেয়েরা। ঠিক, আমাদের সমাজে শোষণ প্লাস কি বলতো, মানে এই যে তুমি ইউসিসি বিল, এটা তো অত্যন্ত জরুরি, পশ্চিমবঙ্গে লাগু হওয়া অত্যন্ত জরুরি। কারণ কেন আমি বলবো, কেউ কারো প্রিয় জিনিস, সেটা ভালোবাসা হতে পারে, সেটা তার স্বামী, তার বিশেষ করে যে সমস্ত সংখ্যালঘু মহিলারা, মুসলিম মহিলারা, সংখ্যালঘু বলতে একটা বিশাল সমাজ, আমি মুসলিমদের কথা বলছি, তারা তাদের স্বামীকে আশ্রয় করেই বেঁচে থাকে, তাদের চাওয়া পাওয়া, তাদের সমস্ত কিছু। সেইখানে দাঁড়িয়ে ঋতুদা একজনের 4-5টা বিয়ে থাকবে, সেখানে মুখ বুঝে একটা সংখ্যালঘু মুসলিম মহিলা, সে সংখ্যালঘু মুসলিম মহিলা প্রত্যন্ত গ্রামে থাকে, তাকে মেনে নিতে হবে। তার স্বামী কোথাও কলকাতায় একটা, এখানে একটা, সেখানে একটা, মানে সেই রকমভাবে কেন সহ্য করবে? আজ তাহলে আমরা কোথায়? সমাজের যে পরিবর্তন হলো, আমাদের যে মানসিকতার পরিবর্তন হলো, সেটা কোথায় হলো? যদি এই বিল আনা হয় আমি তো সমর্থন করব। কারণ কেন, অনেক কষ্ট সহ্য করতে হয়, মেনে নিতে হয়। একটা সমাজের সে বিলং করে বলে সে 4টে বিয়ের অধিকার পেয়ে যাবে? কেন পেয়ে যাবে? আমাদের কেন সবার ক্ষেত্রে সমান আইন হবে না ঋতুদা? সবাই, আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, তাহলে আমার সংখ্যাগুরু ভাইটার জন্য যে নিয়ম, আমার সংখ্যালঘু ভাইটার জন্যও সেই নিয়ম থাকবে। কেন সে সংখ্যালঘু হওয়ার কারণে তার শরীয়ত আইন মতো সে 4-5টা বিয়ের সুযোগ পাবে? কেন পাবে? তার জন্য তো ভুগতে হচ্ছে অসংখ্য মহিলা, এইভাবে তো 4-5 জনের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে। সে অন্ধকারে কুকুরে কাঁদছে, কিন্তু তার প্রতিবাদ করার ভাষা নেই। কারণ প্রতিবাদ করলেই তার সমাজে তাকে সেরকমভাবেই বলা হবে যে এইটাই তো আমাদের সমাজের নিয়ম, এইটা তোমাকে মেনে নিতে হবে, এইটা হতে পারে, এটা হবেই। কেন মেনে নেওয়া হবে? এই ধরনের তো সহ্য করা যাবে না। সেই জন্য যে নতুন সরকার এসেছে, তারা যদি এই ইউসিসি আইন আনে, আমি তো বলবো খুবই ভালো। শুধু এই ক্ষেত্রে না, লিভিংয়ের ক্ষেত্রে, একটা লিভিং রিলেশনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে, ডিভোর্সের ক্ষেত্রে, কেন আমি তো বলবো যে অবশ্যই এই বিল আগে পাস করা উচিত ছিল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশেষ কমিউনিটিকে সুবিধা দিতে এই বিল পাস করেনি, কারণ তাদের সব থেকে বড় বাধা হয়ে যেত এই 4-5টা বিয়ের ব্যাপারটাই বন্ধ হয়ে যাচ্ছে। তাদের আমাদের মেন টার্গেট কি? মহিলাদের স্বাধীনতা, মহিলাদের ক্ষেত্রে তারা যাতে সুন্দরভাবে একটা জীবনযাপন করতে পারে। সেই ক্ষেত্রে যদি ইউসিসি বিল আনা হয় আমি তো সমর্থন করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতেন না। কারণ এই পুরুষ, বিশেষ করে একটা বিশেষ সম্প্রদায়ের পুরুষদেরকে যে সুযোগ সুবিধাগুলো এই ইউসিসি বিধি লাগু করলে তাদেরকে আর দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে চাটুকারের ক্ষমতা, চাটুকার অনেক কমে যাবে। তারা মনে করবে যে আমাদের শরীয়ত আইনের উপর একটা হস্তক্ষেপ করা হচ্ছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন না। এই সরকার যদি চায়, আমি তো এই ইউসিসি বিলের সপক্ষে। আমি চেষ্টা করব মানুষকে বোঝানোর, এবং আমার একটা মুসলিম সম্প্রদায়ের একটা বিশাল অঙ্কের মানুষ, তোমায় বললাম আমি প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে আমি চেষ্টা করব তাদেরকেও বুঝিয়ে, তাদেরকেও একটা সুন্দর পথে নিয়ে আসে, তাদেরকেও এই বিলটা যে এটা কার্যকরী। দেখো, 3
তিন তালাক নিয়ে অনেক কথা হয়েছিল ঋতুদা, কিন্তু তিন তালাকের ক্ষেত্রে আমরা যেভাবে সুযোগ সুবিধা পেয়েছি, ওই যে তোমায় আমি তালাক 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 বলে দিলাম, তুমি তালাক হয়ে গেলে তোমাকে আবার যদি আমি বিয়ে করতে চাই বা আমার সঙ্গে রাখতে চাই, তোমাকে একটা পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে তারপর আমার কাছে আসতে হবে। এই যে একটা বিশাল মানে এই যে একটা ক্ষেত্র তাকে ব্যবহার করা, এটার ক্ষেত্রে তিন তালাক পুরো বিষয়টা খুব মধ্যযুগীয় এবং এই বিষয়টা খুব অন্ধকারাচ্ছন্ন। এটা কিন্তু মোদী সরকারের নেতৃত্বে তো হয়েছে, এই তিন তালাকটা তো রোজিনা, আমি এখানে তোমায় প্রশ্ন করবো একটা। দেখো আমি যে কথা বলবো এটা অনেকের পছন্দ হবে না, কিন্তু এটা সত্যি। একটা সময় কুলীন ব্রাহ্মণরা তারা কিন্তু এই পশ্চিম বাংলায় এমন ঘটনা ঘটিয়েছে যা অত্যাচারের সামিল। এবং এটাও আবার ঠিক কথা যে আমাদের সমাজে অস্পৃশ্যতা ছিল, অর্থাৎ কে উঁচু জাত কে নিচু জাত সেটা দেখা হতো। যদি আইন করে এই অস্পৃশ্যতা এইগুলো যদি বন্ধ করতে পারে হিন্দু সমাজ, আইন করে, এটাও তো বলতে পারি না এটা তো ধর্ম বিশ্বাস, কিন্তু আইন করে তো বন্ধ করা হয়েছে এবং আজকে প্রত্যেকে মেনেছে। এবং আজকে যদি কেউ জাত তুলে কথা বলে তাহলে ভারতীয় আইন অনুযায়ী সে অপরাধ করেছে, অপরাধ ঘটিয়েছে। আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই ধর্মের দোহাই দিয়ে প্রচলিত চলে আসছে বলে সেই জায়গা থেকে বেরোতে পারবে পশ্চিমবাংলার মুসলিম সমাজ? আমি তো ব্যক্তিগতভাবে নিশ্চিত যে শিক্ষিত মধ্যবিত্ত মুসলমানরা করবেনই। আমি তো বলবো ঋতুদা বেরোতে পারবে, তার জন্য অনেকটা সমাজে কাজ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে এই ইউসিসি খায় না মাথায় দেয়, সেটাকে তাদেরকে বোঝাতে হবে। যেমন তিন তালাকের সুফল মানুষ পেয়েছে, তাহলে সেরকমভাবে এই ইউসিসি বিলটা মানুষের বাড়িতে বাড়িতে মানুষকে বোঝাতে হবে যে তোমাদের শরীয়ত আইনের উপর এটা হস্তক্ষেপ নয়, তোমাদের জীবনটাকে সুন্দরভাবে সুরক্ষিত করার জন্য মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে, মহিলাদের স্বাধীনতার ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি, এটা প্রযোজ্য। তাদেরকে বোঝাতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে দরকার হলে। তার জন্য যদি মানুষকে বুঝিয়ে আমাদের সংখ্যালঘু মহিলারা, আমি বলছি দেখো আমাদেরকে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতা নেতৃত্বগুলোকে সামনে রেখেছিল ঋতুদা, তারা বেশিরভাগই নন বেঙ্গলি মুসলিম। তারা আমাদের পশ্চিমবঙ্গে 30% মধ্যে তারা কয়েক শতাংশ, কিন্তু আমাদের একদম, কিন্তু আমাদের বাঙালি মুসলিমদের কথাই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ভাবেনি। সেজন্য আমরা বাঙালি মুসলিমদের নেতৃত্ব বলতে জাহাঙ্গীর শওকতদেরকে বুঝতাম, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছিলেন। কিন্তু না, বাঙালি মুসলিমদের মধ্যে অনেক শিক্ষিত সম্প্রদায় আছে, তারা অনেক বড় বড় জায়গায় আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্প্রদায়টাকে টার্গেটই করেনি, তাদেরকে সামনে আনার চেষ্টাই করেনি। তারা বুঝিয়েছে যে বাঙালি মুসলিম মানে জাহাঙ্গীর, বাঙালি মুসলিম মানে শওকত মোল্লা। সেটা না ঋতুদা, আমাদের মতো বাঙালি মুসলিম অসংখ্য আছে যারা শিক্ষিত, মার্জিত, রুচিসম্মত এবং সবচেয়ে বড় তারা মধ্যবিত্ত বাঙালি। একদম, শিক্ষায় মেধায় তারা বাঙালি, এটাই তাদের পরিচয়। আমি তোমাকে দুটো প্রশ্ন করব। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রাক্তন হয়ে গেছেন, এখন তাকে শুধু শুধু সমালোচনা করে আমি হাততালি পেতে চাই না, কিন্তু আমাকে এটা বলতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক, মানে আমি বলতে চাইছি পার্ক স্ট্রিট ঘটনা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন রেপ ভিকটিমকে উপহাস করা, লাভ অ্যাফেয়ারের কথা বলা, আরজি করের ক্ষেত্রে যে ভূমিকা, মানে দোষীদেরকে ধরিয়ে দিলে কি হতো ঋতুদা? এবং একটা কথা আমরা সবাই জানি ভাইরাল হয়েছিল, যে শরীর থাকলে রোগ হবে, মানে ধর্ষণটা হতেই পারে, এই রকম অনেক কিছু কথাবার্তা আমরা শুনেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এটা মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যে মহিলাদের সুরক্ষার যেখানে আমরা প্রত্যাশা ছিল আমাদের তুঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ইউসিসি বিল এনে একটা বিরাট অংশের সংখ্যালঘু মহিলাদের মর্যাদা বাড়িয়ে দিলেন, জীবনের মান, জীবনের অর্থ একটা আলাদা জায়গায় উন্নীত করলে মানবে? একদম, অবশ্যই মানবো। কারণ কেন ঋতুদা, একটা জিনিস, শুভেন্দু অধিকারী কিন্তু তুমি দেখবে অনেকে বলে মুসলিমদের ক্ষেত্রে ক্ষতিকর, শুভেন্দু অধিকারী কিন্তু ক্ষতিকর নয়। শুভেন্দু অধিকারী একটা মুসলিম হয়ে, সংখ্যালঘু হয়ে কেন তারা পিছিয়ে থাকবে? তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসো। কেন একটা মুসলিম সম্প্রদায়ের মহিলা, পুরুষ
তারা কেন শুধুমাত্র মাদ্রাসায় পড়ার চেষ্টা করবে? তারাও প্রকৃত ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক, তারা প্রকৃত শিক্ষা পাক। উনি তো এটাই চাইছে, এটার জন্যই তো উনি আলাদা করে বলছেন যে আলাদা করে কেন, এই সমাজটাকে আমরা আলাদা করে দেখতে চাই না, আমরা মূল স্রোতে আমরা যেমন এগিয়ে যাচ্ছি ওরাও সমানে এগিয়ে আসুক, এই জন্যই তো চাইছেন। না হলে উনার কি দরকার ছিল? আর যারা গুমড়ে গুমড়ে অসংখ্য মহিলারা এই বহু বিবাহের শিকার হচ্ছিল, তো তারাও তো শান্তি পেল ঋতদা। এটা যদি আনা হয় তারা শান্তি পাবে। আমি শুভেন্দু অধিকারীকে বিশেষ করে রিকোয়েস্ট করবো, তাতে যদি আমাকে মাঠে নেমে কাজ করতে হয় আমি কাজ করতে রাজি আছি। তুমি কি ইউসিসির সুফল নিয়ে যদি সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় যদি ভুল বোঝানো হয়, আমরা তো ওয়াকফ বিল নিয়ে দেখেছি পশ্চিমবাংলা মুর্শিদাবাদ কিভাবে উত্তাল হয়েছে, তাহলে তুমি কি মানুষকে বোঝাতে যাবে একজন সাংবাদিক এবং সমাজ সচেতন সংবাদকর্মী হিসেবে? অবশ্যই বোঝাতে যাব আমি। মুর্শিদাবাদ, বহরমপুর, যে তুমি যেটা মুর্শিদাবাদের ক্ষেত্রে বললে, যেখানে বেলডাঙ্গা, যেখানে ওই সন্ত্রাসের ঘটনাটা ভোটের সময় আমি গেছি, ওদের মানে প্রত্যেকটা সংখ্যালঘুর সঙ্গে কথা বলেছি, ওদের সঙ্গে বসে একসঙ্গে চা খেয়েছি, ওদের সঙ্গে কথা শেয়ার করেছি। ওরা তখনই ঋতদা বুঝে গেছিলো, যে ওরা বলেছিল তখন যে আমরা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না। ওই যে বাঙালি মুসলিমের কথা তোমাকে আমি বলছি, মানে ওই মুসলিম সম্প্রদায়ের ওরা বলছিল দিদি আমরা চাই না। কারণ আমি মুর্শিদাবাদে গিয়ে বুঝেছি, ডোমকলে গিয়ে বুঝেছি, সেখানে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে। আমি হুমায়ুন কবির যেখানে দুটি জায়গায় দাঁড়িয়েছি, রেজিনগর এবং নওদাতে গিয়ে আমি অবাক হয়ে গেছি। আমি ভেবেছিলাম রেজিনগরে তো হুমায়ুন কবির জিতবে, নওদাতে মানুষ এত বিরক্ত, তিক্ত বিরক্ত, আমি গিয়ে বুঝেছিলাম। কিন্তু আমি একটা রোজিনা তোমাকে দাদা হিসেবে বলবো, এবার যখন ইউসিসি নিয়ে তুমি যদি মুর্শিদাবাদে যাও, তুমি যদি দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলে যাও, মালদাতে যাও, তুমি কিন্তু অন্তত, আমি এটা তোমায় বলবো তার কারণ যে এইটা নিয়েও তো কোথাও একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে পারে। তুমি কিন্তু অন্তত পুলিশ প্রশাসনকে, আমরা তো পুলিশ প্রশাসনকে জানিয়ে যাই না সাংবাদিক হিসেবে, তুমি যদি প্রচার করতে যাও আমি বলবো একটু সবাইকে জানিয়ে যাও। আমি এবার তোমাকে আর দুটো প্রশ্ন করব, এই দুটো প্রশ্ন আমাকে করতেই হবে। একটা হচ্ছে ইউসিসিকে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডে, অর্থাৎ এই যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, তাতে আমি নিজে জানি ব্যক্তিগতভাবে যে সম্পত্তির উত্তরাধিকার, অর্থাৎ একটি মেয়ে তারও সমান অধিকার থাকবে, এবং সেই মেয়ের তার যদি বাবা কোনো কারণে না থাকেন, তার তো অনেক সময় জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার, সেই সম্পত্তিতে তার তো অধিকারই থাকে না। একদম কোথাও মনে হয় এই অধিকারটা মেয়েদের আরো বেশি সুনিশ্চিত করলো। হ্যাঁ অবশ্যই, কারণ কেন ঋতুদা আমরা একটা মানে এই তুমি যেহেতু সমাজের ক্ষেত্রে একটা কথা বলছিলে, মহিলাদের কোনো ঘর হয় না, মেয়েদের কোনো, যেটা শ্বশুর বাড়ি হয় সেটা কখনো বাপের বাড়ি এতদিন সুন্দর করে গড়ে তুললো, সেই ঘরকে সাজালো, সেই ঘর ছেড়ে আবার একটা শ্বশুর বাড়ি এলো, সেখানে এসে একটা নতুন করে ঘর সৃষ্টি করলো। মানে একটা কথাই আছে, মহিলারা যেখানে যায় সেখানে ঘর সাজায়, কিন্তু তাদের নিজস্ব কোনো ঘর থাকে না। কিন্তু এই যে একটা তারা পৈতৃক সূত্রে পাবে, আমাদের একটা নিয়ম আছে আমাদের মুসলিমদের, যে ভাই যা পাবে তার হাফ পাবে মহিলারা, কিন্তু এই ইউসিসি বিলের মাধ্যমে তারা সমান অধিকার পাবে, সেটাই তো হওয়া উচিত। আমি এক্ষেত্রে তোমাকে একটু বলি, ধরো কারোর স্বামী যুদ্ধক্ষেত্রে গিয়েছে বা বাইরে কোনো দুর্ঘটনা বা কোনো কারণে তিনি নেই, সেই ক্ষেত্রে তার যে সন্তান যৌথ পরিবারে, শ্বশুরবাড়ির যৌথ পরিবারে তার সন্তানের সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, এরকম ঘটনাও তো হ্যাঁ অবশ্যই অনেক রয়েছে। সেই জায়গায় মানে যারা ছোট ছোট বাচ্চা, যাদের জীবনে আমরা কেউ চাই না কোনো রকম অনভিপ্রেত ঘটনা ঘটুক, তাহলে তাদেরও কিন্তু জীবনটা অনেকটা সুনিশ্চিত হবে। রোজিনা, কোথাও কি মনে হয় যে দেখো, আমরা তো এমন একটা সমাজ চাই যে সমাজে সবার সমান অধিকার থাকবে। কোথাও এই ইউনিফর্ম সিভিল কোড ভারতীয় হিসেবে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, আমরা ভারতীয় হিসেবে যদি একটা অভিন্ন ধারায় আসি, যেটা ক্রিমিনাল প্রসিডিওরে আছে, একদম, অর্থাৎ একজন হিন্দু খুন করলেও যা শাস্তি, মুসলমান খুন করলেও শাস্তি, খ্রিস্টান খুন করলেও শাস্তি, ধর্ম দেখা হয় না। কোথাও এবার এখানেও আসুক, এটা হচ্ছে কল অফ দ্য টাইম, এটা সময় চাইছে, এটা একদম সময়ের ডাক, মেনে নিতেই হবে। মানে আমরা মেনে নেওয়াটা, আমি বলবো তো এই মুহূর্তে দাঁড়িয়ে আনবো, এই যে জিনিসটা এখন একটা বিতর্ক সৃষ্টি হবে, অনেক কিছু হবে, কিন্তু বিলটা এনে মানুষকে 3 তালাকের মতো যদি ক্যাম্পেইন করানো হয়, মানুষকে বোঝানো হয়, তাহলে আমার মনে হয় ঋতুদা এই সমাজটাও বুঝবে।
এবার আমি শেষ দুটো প্রশ্ন করব, আমাদের এই বিষয়ে তো কথা আর শেষ হবে না। রোজিনা, আমার একটা প্রশ্ন রয়েছে। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে এবং বিপুল পরিমাণ জনাদেশ থেকে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু মন্ত্রিসভায় কোনো সংখ্যালঘু কোনো প্রার্থী বা সংখ্যালঘু কোনো মন্ত্রী অথবা এমএলএ বা বিধায়ক নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও তোমার মনে হয় যে একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে এবং এই সেতুটা, অর্থাৎ আমাদের এখানে সংখ্যালঘুদের সঙ্গে সেতু বন্ধনের ক্ষেত্রে যেহেতু কেউ নেই, তুমি তোমাকে বা তোমার মতো যারা রয়েছেন রাষ্ট্রবাদী এবং প্রগতিশীল চিন্তা ভাবনা, তোমাদের এগিয়ে আসতে হবে? আমার মনে হয় সত্যি কথা বলতে শূন্যতা রয়েছে, কারণ আমাদের সমাজের সেই স্তর থেকে যদি মানুষ উঠে আসে, তারা যতটা বুঝতে পারে ততটা অন্য সম্প্রদায়ের হয়ে বোঝা অতটা সম্ভব নয়। যদি সে বলে খুব ডিপলি পড়াশোনা করে গভীরে পৌঁছাচ্ছে, কিন্তু সে তো সেই সম্প্রদায়ের নয় ঋতুদা, তো সেক্ষেত্রে একটা গ্যাপ হয়। আমার মনে হয় রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা যদি বলি, রাষ্ট্রবাদী অবশ্যই খুব 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 ঠিক কথা বলেছো। ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমার পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য আমি যদি এখন মুসলমান মহিলারা পশ্চিমবঙ্গে ইউসিসি বিল পাস হয়ে যাওয়ার পর তাদের ক্ষেত্রে কি মনে হচ্ছে এই নিয়ে আমি যদি গবেষণা করতে যাই, মুশকিল হবে। প্রথমত হচ্ছে আমি 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 যেহেতু সংখ্যালঘু নই এবং আমি যেহেতু পুরুষ, আমার পক্ষে সম্ভবই হবে না মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের কাছে গিয়ে সাক্ষাৎকার নিয়ে, কারণ তারা তো আমার কাছে আসবেই না, স্বাভাবিক কারণ লজ্জায় বলতে চাইবেন না। এবং আমাদের মা বোনেদের এই লজ্জা, এটা তো একটা মাধুর্য, তারা স্বামীর ব্যাপারে কেন সে বলবে মন খুলে। কিন্তু এই বিষয়ে যদি তুমি গবেষণা করো, আমি তো বলবো তুমি এই বিষয়ে পিএইচডি করো, তোমার মাস্টার ডিগ্রি হয়ে গেছে, এবার পিএইচডিটা এই বিষয়ে করো। রোজিনা, আমার মনে হয় আমাদের সমাজ তাতে শুধুমাত্র তোমার নামের আগে একটা ডক্টরেট বসবে না, আমার মনে হয় সমাজ উপকৃত হবে, ইতিহাসে তোমার গবেষণাটা থেকে যাবে। আমি বলবো তুমি সেটা করো, কারণ তোমার পড়াশোনার প্রতি গভীর অনুরাগ রয়েছে, আমি এটা জানি। তা কোথাও কি তোমার মনে হয় যে এই কাজগুলো করবার জন্য তুমি এগিয়ে আসবে সাংবাদিকতার পাশাপাশি? অবশ্যই। আমি হৃদয়দার ক্ষেত্রে একটা ছোট্ট সময় নেব। তুমি পড়াশোনার ক্ষেত্রে যখন বললে, আমি যখন হসপিটালে ভর্তি হতে যাই আমার বাচ্চা হওয়ার জন্য, মানে সিজার হবে যেদিন ডেট দিয়েছে, সেই দিন আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি আমাকে গিয়ে ডিএলএডটা ভর্তি করে আসো, আজকেই লাস্ট ডেট। তখন বলছি আরে তুমি অপারেশন টেবিলে কিছুক্ষণ, আমি বললাম তুমি যাও আমি ক্লাস করে নিতে পারবো। বলছে ওনারা বারবার জিজ্ঞাসা করেছে ক্লাস অফ করবে না তো। আমি 15 দিন থেকে ক্লাস শুরু করেছি। ব্রাহ্মণে সিঁড়ি থেকে কতটা উঠতে হতো, আমি শুধু বলতাম আমি যোগাটা করতে পারবো না, বাদ বাকি আমি সব করতে পারবো। 15 দিন থেকে কাজ শুরু করেছি। পড়াশোনাটা আমার প্রচুর ভালো লাগে। তাহলে তো তুমি এবার পিএইচডিটা করবে, আমি বুঝতে পারছি। বলছি যে আমি তোমাকে জিজ্ঞেস করছি এই কথাটা, তার কারণ তুমি নিজে খুব সমাজ সচেতন। তাহলে কি ভবিষ্যতে আমরা রোজিনাকে দেখতে পাবো রাজনীতির রণাঙ্গনে? মানুষ যদি চায় মানুষের জন্য আসতেও পারি ঋতদা, কারণ কেন আমি দেখেছি সিস্টেমে যদি না থাকি, কাউকে দিয়ে কতটা বলা যাবে দাদা এই কাজটা এর করে দিন। আমি নিজের জন্য ব্যক্তিগতভাবে কিছু চাইবো না, কিন্তু যারা সমাজের প্রত্যন্ত আমার ওখানে যারা রয়েছে, অনেকে চোখের জল নিয়ে অনেক কিছু কাজের জন্য বলতে আসে, কিন্তু ঋতদা আমার ক্ষেত্রে যতটা করা সম্ভব হয় ততটা করার চেষ্টা করি। কাউকে বলি এটুকু করে দিন, কিন্তু সেটা তো তাদের হাতে থাকে, আমার হাতে তো কিছু থাকে না ঋতদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমার অনেক কিছু করার আছে, যেটা আমার আগামী জীবন পড়ে আছে। তাতে আমি সত্যি মানুষের দরকারে যদি আসতে হয় আর মানুষের প্রয়োজনে যদি আসতে হয়, তাহলে আমি আসতেও পারি। কারণ কেন আমি দেখেছি মানুষকে বললে যদি এই কাজটা কারোর জন্য করে দাও, আমার জন্য নয়, তবুও তারা হয়তো বিরক্ত হবে বা ভাববে রোজিনা এটা চাইছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমার নিজের যদি যোগ্যতা থাকে আমি তাহলে সেটা করেই নেব। মানুষের জন্য যদি মনে হয় ঋতদা, আমি আসতেও পারি ভবিষ্যতে। তৃণমূল কংগ্রেসের সরকার তোমার জীবনে নোটিশ পাঠিয়েছে, অশান্তি তৈরি করেছে, মানসিকভাবে চাপ দিয়েছে। তোমার অমন সুন্দর আমার ভগ্নিপতি মানে রোজিনার স্বামী খুব ভালো ছেলে, শুধু যত মার্জিত রুচিসম্মত সেরকম সুদর্শন ব্যক্তিত্ব। রোজিনার নয়তো পছন্দ হবেই বা কেন, আমি ওই পছন্দের দিকে বলবো তোমার নাকটা বেশ উঁচুই, যাই হোক।
তা সেই তৃণমূল কংগ্রেস তার শীর্ষ নেতৃত্ব যদি বলে যে আমরা পাপ করেছি, তোমাকে অনেক কিছু কষ্ট দিয়েছি, তুমি তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতি করো, করবে? না, ভোটে কখনো দাঁড়াবে? না, আমার মতাদর্শের সঙ্গে যাবেই না। আমি বলবো না কোন দল, কিন্তু কিরকম দল তুমি চাও? যে রাষ্ট্রের পক্ষে কাজ করে সেই দল চাই আমি। রাষ্ট্রের মানে রাষ্ট্রকে বাঁচানোর জন্য যা যা করা উচিত ঋতব্রতদা, সেই কাজগুলো যদি তারা করে রাষ্ট্রের পক্ষে হয়ে, রাষ্ট্রের ক্ষেত্রে ভালো ভেবে, ব্যক্তিগত স্বার্থ না দেখে, এই কোটি কোটি টাকা নিজেদের আত্মসাৎ না করে, কিলো কিলো সোনা আত্মসাৎ না করে, তারা যদি রাষ্ট্রের হিতে কাজ করে, তাহলে সেই রকম দলই আমি বেছে নেবো। অবশ্যই বুদ্ধিমান শ্রোতা তারা বুঝে গেছেন তুমি কিরকম দল চাও, আমি এই বিষয়ে আর আলোচনা করব না। কিন্তু রোজিনা, আমি ব্যক্তিগতভাবে চাই তুমি সত্যি যেভাবে উঠে এসেছো, এবং আমি তোমার গ্রামে যেহেতু গিয়েছি, একবার নয় আমি কিন্তু 3-4 বার গিয়েছি, এবং আপনারা বিশ্বাস করুন বর্ষাকালে লোডশেডিং তো লোডশেডিংটা একদম প্রচুর, মানে বর্ষাকাল হলেই লোডশেডিং। আলোই পড়াশোনা এবং করেছি। আমি আপনাদের বলছি সুন্দরবনের ভয়াল অরণ্যের সঙ্গে ওই ভটরা দ্বীপের কোনো তফাৎ নেই। এবং আমি তোমাকে বলছি, মানে বাড়ির মধ্যে সাপটা আমি জানি, আমি নিজে দেখেছি যে আমাদের তারা এগিয়ে দিচ্ছেন, তাদের হাত এখনো পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত বর্ষা হলে অন্ধকার যদি হয়, আমি একবারে চোখ বন্ধ করে তোমাদের এলাকার কথা বলবো। আর এবং একটা সেখানে অ্যাম্বুলেন্সও যেতে পারে না। অ্যাম্বুলেন্স তো যেতেই পারে না। আশা করব ভবিষ্যতে ব্রিজটা হবে, যে ব্রিজটা ওখানকার লোকেরা অর্ধেক হচ্ছে, তাকিয়ে রয়েছে। হ্যাঁ, অর্ধেক হয়েছে। অনেক প্রতিশ্রুতি দিয়েছে অনেক সময়, বাম আমল তৃণমূল আমলের যারাই যেতেন একবার করে প্রতিশ্রুতি সবাই দিয়ে আসতেন। হেলিকপ্টারে করে যেতেন, আমরা হ্যাঁ, দেখতাম, হ্যাঁ। মানে আমাদের স্কুলেও যেতেন। তো সেই জায়গায় প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, আমাদের ওই গ্রামে কাজ হয়নি। মানে আমি সত্যি উলুবেড়িয়াটা যদি তুমি দেখো ঋতদা, আমি বলছি না অনেক কাজ করা বাকি আছে গো, এরা লক্ষ্যই করেনি কতটা কাজ করা, শুধুমাত্র নিজেদের এর স্বার্থে এরা কাজ করে গেছে। আমি সত্যি আমার গ্রামটা দেখলে ঋতদা, তুমি তো গেছো, এটা তো তোমার চোখে মানে ভাসছে আমার গ্রামটা, আমি বলছি আর তুমি রিয়েলাইজ করছো সেই। হ্যাঁ, তো সেই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে একটা মেয়ের কি কি আমি তোমাকে বলতে পারি, এই যে শহুরে নাগরিক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন, ওই যে বর্ষাকালে ওই যে বাঁশের যে বিরাট লম্বা সাঁকো, ওটাকে সেতুই বলা যেতে পারে বাঁশের, অনেকটা, হ্যাঁ, অনেকেই ভয়ে যেতে চাইবেন না। রূপনারায়ণ নদী একদিকে আর মুন্ডেশ্বরী নদী, রূপনারায়ণের ওই পারে গেলে মেদিনীপুর, আর এইদিকে গেলে মানে একটা দ্বীপের মধ্যে, একদম ঠিক মানুষকে বোঝাতে পারবো না, সার্চ করলে ওনারা পেয়ে যাবে। তার মানে উলুবেড়িয়া এবং নিজের এলাকার হয়ে, নিজের মানুষজন, সমাজের জন্য রাজনৈতিক রণাঙ্গনে নামতে ভেতরে ভেতরে প্রস্তুত হয়ে রয়েছে রোজিনা রহমান। হ্যাঁ, কষ্টগুলো যখন দেখি তখন সত্যি নিজে মনে হয় যে এরা সব এত বছর ধরে লুটে পুটে খেয়েছে, আমার উলুবেড়িয়াটাকে শেষ করে দিয়েছে। উলুবেড়িয়াটাই যদি সত্যি মানে কাজ করতে হয়, আমি তো প্রস্তুত। আমি এবার একদম শেষ প্রশ্নে চলে আসবো। আমি এটা একবারও প্রশ্ন করব না যে কত যুবক পশ্চিম বাংলায় রোজিনার প্রেমে পড়েছে, কতজন তাকে ডিজিটাল মাধ্যমে দেখে বিনীত রজনী যাপন করেছে, আমি এই প্রশ্নে আসবো না। কিন্তু এই প্রশ্নে আসবো, কত মানুষের ভালোবাসা পেয়েছো? প্রচুর মানুষের, বাংলায় কোনায় কোনায় প্রচুর মানুষের, বিশেষ করে আমি মেদিনীপুরের প্রচুর ভালোবাসা পেয়েছি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মানুষ রোজিনাকে যেভাবে ভালোবাসে, একটা চায়ের দোকানে গেলেও বলে আমরা তোমাকে রোজ দেখি। এইগুলো ভোটের সময় এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। আমি তো অতটা বাইরে যেতাম না, কলকাতার মধ্যেই কাজটা করতাম। তারপরে যখন দেখেছি টোল ট্যাক্স কাটা বাদে আমাকে দেখতে পেয়ে সেলফি তুলতে আসে যিনি টোল ট্যাক্স কাটছেন, পেছনে গাড়ির লাইন, প্রচুর ভালো লাগে। তার মানে আমি সাংবাদিক হিসেবে ধরেই নিতে পারি, তার মানে উলুবেড়িয়া ছাড়াও মেদিনীপুর পূর্ব পশ্চিমেও ভবিষ্যতে রাজনৈতিক রণাঙ্গনে দেখা যেতে পারে রোজিনাকে। অসুবিধা নেই, মেদিনীপুরে মামা বাড়ি, সব রাস্তাই খোলা রাখছে। আমিও চাই তোমার গবেষণা করো ইউসিসি নিয়ে, আমরা গোটা পশ্চিম বাংলায় কি প্রভাব পড়ে। রোজিনা কথা দিতে হবে, আমরা এটা নিয়ে আবার আলোচনা করব, এবং রোজিনা যাতে এটা নিয়ে গবেষণা করে। অর্থাৎ রোজিনা আজকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলল। সাংবাদিক হিসেবে তো রোজিনাকে চিনি, রাজনৈতিক রণাঙ্গনেও তাকে আমরা দেখতে পাবো। আর রোজিনা যে পড়াশোনা করতে ভালোবাসে,
এমনকি পড়াশোনার জন্য অনেক কষ্ট সহ্য করেছে, অনেক প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসেছে। আমি বলবো বাংলার মুখ রোজিনা ওই রকম প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা, নিজের চেষ্টায় দাঁড়ানো, সাহসের ওপর ভর করে সততার সাংবাদিকতা করা, এই রকম জনপ্রতিনিধি তো চাই। বাংলার মুখ হয়ে উঠুক। রোজিনা, আজকে তুমি একা নয়, তোমার মধ্য দিয়ে এই বাংলার অর্ধেক বাংলা কথা বলছে। কারণ বিখ্যাত কথা আছে, অর্ধেক আকাশ জুড়ে তুমি নারী, তুমি নারী হিসেবে কথা বলছো। আবার পশ্চিম বাংলার একটা বিরাট অংশের মানুষ তারা সংখ্যালঘু, সেইখান থেকেও তুমি কথা বলছো। তোমার এই আওয়াজ, তোমার কণ্ঠ এই কাল অতিক্রম করে বহুদূর সত্যের শাশ্বত বাণী নিয়ে এগিয়ে চলুক। দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা প্রান্তিক গ্রামের মেয়ে, সেই প্রান্তিক গ্রাম থেকে লড়াই করে আজকে নিজের মতো করে একটা প্রতিষ্ঠান তৈরি করেছি। আর আমার কথাগুলো তোমার অসংখ্য দর্শক, যারা দর্শক মানে তোমার দর্শক অত্যন্ত, আমি নিজেও তোমার দর্শক, তাদের কাছে আমার কথা, আমার এই যে কথা পৌঁছে দেওয়ার জন্য, বা আমাকে সাংবাদিক হিসেবে এতটা গুরুত্ব দেওয়ার জন্য, যারা অনেকেই বলেছেন প্রখ্যাত তারা সাংবাদিক আবার শাসক দলের মুখপাত্র হয়েও থাকতেন, তারা বলেছেন ঠিকমতো কথাই বলতে পারি না আমি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কথা তোমার দর্শককে শুনিয়ে দেওয়ার সুযোগ দেয়া, এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি ব্যক্তিগতভাবে ক্যামেরার পেছনেও ঋতদা আমার পাশে সবসময় থেকেছে। যে কোনো দরকারে যে কোনো সময় ঋতদাকে ফোন করেছি, পেয়েছি, ঋতদা বলেছে কাজটা চালিয়ে যাও। কারণ কেন, ঋতদা এই প্রত্যন্ত মহিলাদের কষ্ট, তারা কিভাবে নিজেদের জীবন শুরু করে। আবার সংখ্যালঘু, আমি ভিকটিম কার্ড খেলছি না, কিন্তু আমাদের মুসলিম পরিবারে এর মেয়ে হয়ে ঋতদা সবসময় বলেছে তুমি কাজ করে যাও, কোনো দরকার হলে সবসময় আমাকে পাবে। সেইভাবেই দাদা হিসেবে কিন্তু ভরসা দিয়েছে। আর যে কোনো জায়গায় রোজিনা বলতে কিন্তু ঋতদাই উচ্চারণ করে, ঋতদাই বলে। থ্যাংক ইউ।